50 পেরিয়ে যেতে যেতে আজ মুকুরের জবা মাসির কথা খুব মনে পড়ে। রোজই মনে পড়ে। ছিপছিপে রোগাটে শরীর, দাঁতগুলো ঈষৎ উঁচু, 8 পৌরে করে শাড়ি, পাড় জুড়ে মায়ের পুরনো ফেঁসুটে ছেঁড়া ছেঁড়া গন্ধ, আঁচলময় হলুদের দাগ, আর সন্ধে নামলেই দেশ গাঁয়ের হাজারো গল্প। রীতিমতো রিজু একটা ব্যক্তিত্বের ঝলক ওই মাঝারি খয়াটে চেহারার মাঝে। মৌন, অথচ অকস্মাৎ কথার মতো। আত্মসম্মানের কি তীব্র ঝাঁঝ! লেখাপড়া নেই, তবু তবু রবি ঠাকুরের গান শুনতে শুনতে বিভোর হতো জবা মাসি। কেমন যেন থমকে যেত। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। কি বুঝতো জবা মাসি? তার সত্য কিশোরী মুকুর অবশ্য বোঝেনি। তবু যখন মা গান চালাতেন, মুকুর লক্ষ্য করেছে জবা মাসি বাসন ধুতে ধুতে কেমন যেন আনমনা হয়ে যেত। চোখের কোণে ঝিকমিক করত মুক্তোর মতো জল। কি যে এত কষ্ট জবা মাসির! বুঝতো না মুকুর। দেখবেই তো আছে বাবা, মায়ের শাড়ি, ব্লাউজ, নতুন সায়া, জল রঙের গামছা, চায়ের কাপ, স্টিলের থালায় পঞ্চব্যঞ্জন। হ্যাঁ, গরমে পাউডার, শীত বসলে স্নো, বোরোলিন। যদি ডাক্তারের কাছে মাকে নিয়ে যেতে হয়, ঠাকুমার সঙ্গে হাঁটতে বেরোতে হয়, তাহলে তো নতুন জুতোটাও আছে। মণি দাদুর বাড়িতে বেড়াতে গেলে জবা মাসিও তো যায়, তবে সে শুধু ঠাকুমা গেলে তবেই। তা হোক, তবু তো যায়। তবে কেন এত উদাস হয় গান শুনলে? কে জানে। বুঝতো না মুকুর। শুধু পেটের যন্ত্রণায় মাঝে মাঝে কুঁকড়ে যেত। মুকুর বুঝতো জবা মাসির পিরিয়ডস হয়েছে। তারও তো হয়। শুধু ব্যথা হলে সে স্কুলে যায় না, কিন্তু জবা মাসি রান্না করে, ঘরগুলো মুছে, তাদের কাপড় জামা ছন্ন করে দেয়। শুধু বিকেল নিভলে সেদিনগুলো আর গল্প বলে না, পেটে সেঁক দেয়। পুরনো নারকেল তেলের বোতলে গরম জলের কুসুম কুসুম সেঁক। মুকুর পড়তে বসে যায়, মা টিভি দেখেন, ঠাকুমা পুরাণ পড়েন, বাবা অফিসে থেকে যান। জবা মাসি কেমন অবসন্ন হয়ে মিশে যায় বিছানায়, যেন কত দিনের ক্লান্তি নিয়ে একটুকরো বিশ্রাম খুঁজছে একটা মানুষ। আজ বুঝতে পারে মুকুর। বিয়ের পর থেকে দীর্ঘ 25 বছর একটু একটু করে চুঁয়ে চুঁয়ে বুঝতে পেরেছে মুকুর। সকালে উঠে চা, জল খাবার, বরের তাড়া, শ্বশুরের চিনি ছাড়া খাবার, শাশুড়ির তেলবিহীন রান্না, টুপুর তিতিরের যাবতীয় চিজ মাখনের আবদার সামলে যখন চীনামাটির থালায় ভাতটা একা একা খায়, তখন হঠাৎ ঘরের এক কোণে বসে থাকা জবা মাসিকে স্পষ্ট দেখতে পায় সে। সবার খাওয়া শেষের অপেক্ষায় বসে আছে, নিথর মৌনতা নিয়ে। ডাল, তরকারি, মাছ, বিলি বন্টন সেরে এঁটো তুলবে বলে। ঘুরতে 3টে বাজলো। জবা মাসি খেতে বসত, পরম যত্নে থালা পরিষ্কার করে খেত, কিন্তু রোগাটে ভাবটা তার শরীর থেকে যেত না মোটে। মা বলতো, জবা, লোকে তো যা তা ভাববে, খেতে দিই না তোকে, শরীরটা তো শুকিয়ে যাচ্ছে দিন দিন রে। কি যে করিস, কিছুতেই তো বারণ নেই এখানে, তবু আমাদের বদনাম ঘটাস। নিজের লোকের মতোই আছিস, তবু। শুধু মাছের সাইজ একটু এদিক থেকে ওদিক হলেই মা বলতো, জবা, বড় টুকরোটা কোথায় গেল রে? আরে আরে ওটা তো মুকুর খেয়ে দিবি। হ্যাঁ, আর দাদার জন্য ওই ভালো কাদাটা রাখ। আমায় আমায় এইটাই দে। জবা মাসি ব্যস্ত হয়ে খুঁজতে গিয়ে মাছ ভেঙে গেলে মা একটু বকত, ব্যাস এইটুকুই। যেমন তাকে শাশুড়ি ঠাকুরন এখন বলেন। ওফ বৌমা, দেখে শুনে একটু কাজ করতে পারে না? হাতে পায়ে একটু লক্ষ্মী আনো বাবু। খুব বলতে ইচ্ছে করে মুকুরের, মা, লক্ষ্মী তো চঞ্চলা মেয়ে, তবু দেখুন তিনিই অন্নদাত্রী, আপনি রোজ পুজো করেন। কিন্তু বলে উঠতে পারে না, কেমন যেন মিয়ে গেছে। কি হবে বাতাস লেগেছে মুকুরে। শুধুমাত্র ভোর থেকে রাত
এটার পরে ওটা, ওটার পরে সেটা, সেটার পরে এই করে বেড়ায়। প্রায় মুখ বুঝেই এসেছে। শুধু একদিন 42-এর বারান্দায় দাঁড়িয়ে খুব জোরে বলে উঠেছিল, না না, আমি এবার অ্যাবর্শনটা করাবো না, আমি ওকে আনবই। যদি মেয়ে হয়তো হবে, আমারটা ভাগ করে দেব, তুমি তুমি অত ভেবো না। ভেতরে ভেতরে একটা দমকা বিদ্রোহ বলেছিল, মনে ছিল বারবার বলা সত্ত্বেও কোনো প্রোটেকশন না। আমি এখন আমায় খতম করতে চাইছো, থেকে থেকেই আমাকে পিল খাইয়েছ, আমার একটা বারণ শোনোনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেদিন নার্সিং হোমে গিয়ে দাঁতের দাঁত চেপে ধরেছিল মুকুর, আর গলার টিপে খুন করা হয়েছিল তার 2 মাসের কচি ভ্রূণটাকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরতে শাশুড়ি বেশ রসিকতা করে বলেছিলেন, বাবা পারিস, তোর শখ বলিহারে এই বয়সে। কোন শখ মা? কার শখ? আমার সন্তানকে বাঁচাবো সেই শখ, নাকি আপনার ছেলের? আপনিও তো মা। মা সারা বাথরুম রক্তে ভেসে গিয়েছিল, সারা রাত কেঁদেছিল মুকুর, যেমন করে বহু বছর আগে পেটের যন্ত্রণায় কুঁকড়ানো জবা মাসিটা হাসপাতাল থেকে ফিরেই কেঁদে উঠেছিল, মুকুর। কি একটা অপারেশন হয়েছিল পেট চিরে, সেদিন ঠিক বুঝতে পারিনি মুকুর। কি একটা ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা নিঃশব্দে জবা মাসিকে তাড়িয়ে বেরিয়েছিল। তারপর থেকে আর কোনোদিনই অবশ্য জবা মাসি মাসের নির্দিষ্ট 4-5টা দিন করে সন্ধেবেলায় বিছানায় গড়াতো না, ছটফটও করতো না, পেটে সেঁকও নিত না। তাই মাও আর বলতো না জবা মাসির দাদারা ফোন করলেই, বোনকে এবার একটা বিয়ে দাও বিশ্বনাথ, কতদিন আর এখানে এভাবে থাকবে বলো তো, এই ঝঞ্ঝাট আমাদের ভালো লাগছে না, নিয়ে যাও নিজেদের কাছে, নইলে মাইনের জমানো টাকা থেকে আমরা এবার অপারেশনটা করাবই, তোমরা শুধু হ্যাঁ বলে দাও। জবা মাসি সকল দুঃখের প্রদীপের মতো জ্বলত। সলতে পোড়া একটা গন্ধ পেত মুকুর, কিন্তু পোড়া সলতেতে তো হাত দিতে নেই, মা ঠাকুমার বারণ যে, তাই তফাতেই থাকতো। তবু এই জবা মাসি মাসের টাকা জমিয়ে জমিয়ে তার বিয়েতে একটা কুচকুচে কালো রঙের শাড়ি দিয়েছিল, কারোর বারণ শোনেনি। সন্ধেবেলার গল্প শোনার অন্ধকারের মতো কালো। মুকুর যে অন্ধকারের রং ভালোবাসে, জানতো জবা মাসি, কিন্তু শাড়িটা বেশি দিন পরতে পারেনি, আমি দেখলেই খেপে যেত। তোমার কমপ্লেক্সন নাকি ডার্ক মুকু, তার উপরে এই রংটা, প্লিজ প্লিজ আর পড়ো না, পুরো একা। কি অমিত? না কিছু না, বললেই তো চোখ ঠেলে জল, আর যত সব ফুল সেন্টিমেন্টাল টক। কি জানো, জবা মাসির সাথে মিশে থাকা একটা রং কেমন যেন, উফ, জাস্ট নেওয়া যায় না। আর তোমার জবা মাসিও বিয়েতে কথা নেই বার্তা নেই একটা কালো রঙের শাড়ি দিয়ে দিল, মঙ্গল অমঙ্গল বলে কিছু নেই। ডিসকাস্টিং, হেব্বি ঠ্যাঁটা মহিলা, আর চোখ তুলে তাকিয়ে কথা বলে, মাথা নামিয়ে কথা বলতে পারে না। বাড়ির কাজের লোকের সঙ্গে তো পীড়িত হলে অমনই হয়। হ্যাঁ, বাড়ির কাজের লোকের সঙ্গেই পীড়িত, আর তাই তো বউয়ের গলা বন্ধ ব্লাউজ আর সুতো নৌকার পেট খোলা। আশ্চর্য রুচিকরণ না অমিত? মোবাইল স্ক্রিন জুড়ে শুধু ফটো আর ফটো, আর শীতকালে প্রতি রাতে আমার কাপড় খসে যায় এখনো। বলতে চেয়েও বলতে পারে না মুকুর, কত কি তো পারেনি। শাশুড়ি সামান্য আহ্লাদটুকু পূরণ করতে পারেনি, বংশজোড়া ছেলে আনেনি, দুয়ারের একবারও না। কি করবে মুকুর? তার তো যা দেবার তাই দিয়েছে, এক্স ক্রোমোসোম। অমিত যা দিয়েছে তাই তো নিয়েছে, যত্ন করে একটু একটু করে বুনেছে, নিজের রক্ত মাংস রস মজ্জা দিয়ে, হৃদয় দিয়ে। একবারে তো বলেনি অমিত অমিত এটা দাও, অমিত ওটা দাও, অমুক তুসুক তমুক। শুধু গুছিয়ে গেছে ভরচাচি বাড়ির প্রতিজন, প্রতিদিন, আসবাব, গাছ, মাটি, পাথর, আস্ফালন।
যেমন করে জবা মাসি চৌধুরী বাড়ির ফাঁক ফোঁকরগুলো আঁকলে রেখেছিল, ঠিক তেমনি করে বছর বছর, দীর্ঘ বছর, বটের ঝুড়ির মতো নেমে আসা দীর্ঘ বছর। তাই জবা মাসিকে আজ 50 পেরিয়ে সবচেয়ে বেশি মনে পড়ে মুকুরের, খুব মনে পড়ে।